খুনি চিঠি লিখতে বসেছে। আজ ভরা অমাবস্যায় সে ফুলকেতু গ্রামে ৩২ বছর পরে ফিরে আসা মনোময় তান্ত্রিককে তার কিছু অভাব অভিযোগের কথা বলবে। খুনি শুনেছে গ্রামের অনেকেই নাকি তাদের বিভিন্ন রাগ, বাসনা, দুঃখ ইত্যাদি নিয়ে মনোময় তান্ত্রিকের কাছে গেছে। কম বেশি মনোপুত ফলও তারা নাকি পাচ্ছে। বিনিময় যে যেমন পারছে তাকে নগদ কাঁচা টাকা ধরে দিচ্ছে। খুনিও তাই করবে ঠিক করল। চিঠিতে নাম ধাম কিছু থাকবে না। খুনি জানে মনোময় তান্ত্রিক বুদ্ধিমান। সে চিঠি পেয়ে বুঝে নেবে কে তাকে কি বলতে চেয়েছে। সাদা খামের ভিতরে দক্ষিণা হিসাবে একটা ১০০ টাকার নোট আর একটা ১ টাকার কয়েনও থাকবে। খুনি একটা সাদা কাগজের সামনে চুপচাপ বসে রইল। কয়েক ফোঁটা জল তার চোখ থেকে সেই সাদা কাগজখানায় টুপ করে ঝরে পড়ল। খুনির মা অসম্ভব রকমের আওয়াজ করে গোঙাতে শুরু করেছে। ঘুমের মধ্যে প্রায় তার মা ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে থাকে। কখনো দেখে একটা বুড়ো শকুন তার মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, বা কখনো একটা সাদা রঙের বাঘ তার মাকে ফেলে দিচ্ছে এক বিশাল গর্তের ভিতর। খুনি তার মাকে একবার ঠেলা দিল। খুনির মা চুপ করে অন্য পাশ ফিরে শুল। খুনি সেই কান্না ভেজা কাগজখানা দিয়ে একটা নৌকা বানালো। তারপর সেটা সেই ১০১ টাকার সাদা খামটার ভিতর পুরে রওনা দিল মনোময় তান্ত্রিকের বাড়ির দিকে। আজ অমাবস্যা, তবু কাঁধে ঝোলাখানা নিতে ভুলল না সে। খুনের সাজ সরঞ্জাম কাছে থাকলে নিজেকে কেমন রাজার মতো লাগে। খুনির অসুস্থ মা অকাতরে ঘুমাচ্ছে, তার মুখখানা হাসি হাসি। নিশ্চয়ই সুন্দর কোনো স্বপ্ন দেখছে খুনির মা। শিশুরা ঘুমের মধ্যে হাসলে বলে তারা নাকি তাদের পূর্বজন্মের কোনো সুখস্মৃতি দেখছে, আর বৃদ্ধ বৃদ্ধারা নাকি ভবিষ্যৎ। মনোময়ের বাড়ি পৌঁছে পাঁচিল ডিঙিয়ে মেন গেটের সামনে এসে দাঁড়ালো খুনি। একটা শক্ত তার মতো কিছু দিয়ে টুক করে তালাটা খুলে ফেলল। একটা ঘরে কুন্তি বুড়ি ঘুমাচ্ছে, অন্য ঘরটি ফাঁকা। সেখানে শুধু সার সার বই। সারা ঘর জুড়ে এই কদিনেই মনোময়ের গন্ধ লেগে আছে। খুনির কেমন জানি ইচ্ছা হলো এই বইঘরটায় সারা জীবন থেকে যাওয়ার। এই শীতের মধ্যেও সে দরদর করে ঘামতে লাগল। প্রেশারের ওষুধটা আজ তালে গোলে আর খাওয়া হয়নি। মাটা সারাক্ষণ এত জ্বালায় না, একটু বুঝতে চায় না যে তারও বয়স হচ্ছে। খুনি চিঠিটা নিয়ে মনোময় তান্ত্রিকের খাটের তলায় অপেক্ষা করতে থাকে। সময় পেরিয়ে যেতে থাকে। কোথায় মনোময় তান্ত্রিক? খুনি অধৈর্য হয়ে ওঠে। একবার মনে করে পাশের ঘরে কুন্তি বুড়িকেই সে ৫ নম্বর শিকার করে নেয়, কিন্তু আজ তো পূর্ণিমা নয়, তাই সে কুন্তি বুড়িকে মারার থেকে বিরত থাকে। খুনির কি মনে হয় চিঠিখানা খাটের তলায় রেখে পাঁচিল ডিঙিয়ে যেভাবে ঢুকেছিল ঠিক একই রকমভাবে আবার বেরিয়ে আসে মনোময় তান্ত্রিকের বাড়ি থেকে। যেতে যেতে পথের ধারে পালেদের আমবাগানে একটু জিরিয়ে নিতে বসে। ভাবতে থাকে ছেড়ে দেবে এইসব খুনটুন করা, তার বদলে ইউটিউবে বাংলার পাখি নিয়ে একটা চ্যানেল খুলবে। কিন্তু তার জন্য একটা ভালো ক্যামেরা দরকার। ফোনের ক্যামেরা দিয়ে এসব হবে না। খুনি যখন এইসব ৭-৫ ভাবছে, হঠাৎ সে দেখল ঘোড়ায় করে স্বর্গের একজন দেবী খোলা চুলে তার দিকে এগিয়ে আসছে। সেই দেবী তার ঘোড়াখানা গাছের গায়ে বেঁধে তার সামনে এসে দাঁড়ালো। তারপর মিষ্টি সুরে বলল, তোমার নাম কি? খুনি কিছু বলতে পারে না। সে অবাক হয়ে হাসে খালি। এত সুন্দর সে আগে কখনো দেখেনি। সেই স্বর্গের দেবী আবার জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? খুনি বলল, এখান থেকে ট্রেনে চেপে যেতে হয়, তারপর দুটো নদী পার হয়ে আমাদের ঘর ছিল। একদিন দাঙ্গা লাগলো, বাপ আর বড় ভাইকে ওরা জ্যান্ত পুড়িয়ে দিল। মা আমাকে কোলে করে পালিয়ে এলো এই গ্রামে। তোমার নাম কি? রতন। আমি কোনোদিন ঘোড়ায় চড়িনি, আমাকে তোমার ঘোড়ায় চড়াবে রতন? রতন তার ঘোড়ার পিঠে খুনিকে নিয়ে ভরা অমাবস্যায় ফুলকেতু গ্রাম দেখতে লাগলো। নিকষ অন্ধকারের মধ্যে দিয়ে কত আল, মাছের ভেড়ি, সবজির বাগান, তিলের ক্ষেত সব দেখতে দেখতে চলল তারা। মুন্সেপ পাড়ার পুকুর ধারে তেঁতুল গাছটার কাছে এসে থামল তারা। দুজনে ঘোড়ার পিঠ থেকে নেমে পুকুর ঘাটে পাশাপাশি বসে পুকুরের জলে তারার ছায়া দেখতে লাগলো।
শীতে রতনের হাত পা দাঁত সব কাঁপতে লাগছে। খুনি রতনকে কাছে টেনে নিয়ে ফুলেশ্বরীর গল্প বলতে লাগলো, তাদের না হওয়া সংসারের গল্প, একসাথে না মরে যাওয়ার গল্প। সেসব শুনে রতন সুন্দরীর চোখ বেয়ে জল গড়াতে লাগলো। জৈবন ভাবল, তার কপালে কেন এমন পুরুষ জুটল না? আহা, এরকম প্রেমিক কত ভাগ্য করে পেতে হয়। খুনিও বেশ কিছুক্ষণ রতন সুন্দরীর কোলে মাথা রেখে কাঁদল। তারপর ঘোড়ায় করে রতন আবার খুনিকে পালেদের আমবাগানে নামিয়ে দিতে এলো। রতনের কিছুই বলা হলো না আর। সে শুধু আমবাগানে খুনির পাশে অমাবস্যার অন্ধকারে আরো দুদণ্ড বসতে চাইল খালি। আর সেটাই কাল হলো তার। খুনি নিজেকে অনেকক্ষণ পর্যন্ত বহু কষ্টে আটকে রেখেছিল, কিন্তু আর পারল না। সে তার হাতুড়িখানা বের করে নিল। সে ভুলে গেল আজ পূর্ণিমা নয়। পৌষ সংক্রান্তির রাতে ভরা অমাবস্যায় একদিকে যখন মন্টুকে ঘিরে চলছে বলির আয়োজন, আর অন্যদিকে ঘোড়ায় করে রতন সুন্দরী খুনিকে নিয়ে ফুলকেতু গ্রাম চষে বেড়াচ্ছে, শ্মশানে তখন একটা বেয়ারিশ লাশ ফেলে দিয়ে গেল পাশের নূরজাহানপুর থেকে কয়েকজন নৌকা করে এসে। ফুলকেতু গ্রামের শ্মশানে ডোমকে টাকা দেওয়াই ছিল। মনোময় তান্ত্রিক তড়িঘড়ি এসে দেখলেন এক অল্প বয়সী ভিখারি ছেলের দেহ ঠান্ডায় মরে পড়েছিল। মরার দেহ থেকে বেরোনো দুর্গন্ধে চারিদিক ভরে যাচ্ছে, পায়ের দিক থেকে কিছুটা পুড়েছে। তারপর শ্মশান ফাঁকা হতেই ডোম জল ঢেলে দিয়েছে চিতার ওপর। মনোময় যখন সাধনায় বসবে বলে তৈরি হচ্ছে, ঠিক সেই সময় নীলকমল ফুলকেতু গ্রামের মেয়েদের কাছে মন্দির থেকে তাড়া খেয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো সেই শ্মশানের পাশে বুলান নদীর পাড়ে। নীলকমল অবাক চোখে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। মনোময় মরার ওপর বসে সারা গায়ে চিতার আটপোড়া কাঠের ছাই মাখছে। নীলকমল তার গোটা জীবনে এমন ভয়ঙ্কর কিছু আর দেখেনি। একটা বিরাট কালো লোমশলা বিড়াল সেই চিতার চারপাশে ক্রমান্বয়ে গোল গোল ঘুরে চলেছে। আকাশে এক বিন্দু মেঘ নেই, গাছেরা সব স্থির হয়ে আছে, কিন্তু শ্মশানের চারিদিকে একটা দমকা বাতাস ঘূর্ণির মতো পাক খেতে লাগলো। মনোময় তান্ত্রিক সেই হলুদ গোলাপের পাপড়িখানা মৃতের হাঁয়ের মধ্যে রাখলেন। জঙ্গলের ভিতর থেকে শিয়ালের পাল ডাকতে শুরু করলো। ছাই ভস্য মাখা নগ্ন মনোময়কে দেখে নীলকমলের ভয় পেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মরার চোয়াল নড়ে উঠল। মরার ভিতর থেকে কেউ যেন অস্ফুটে বলে উঠল, শব্দটা মনোময় ভুলে গেছে তার মাকে কেমন দেখতে ছিল, কিন্তু খুনি ভুলে যায়নি। সে তার মরা মায়ের ভূতকে নিজের ঘরে আটকে রেখেছে, তাকে নাওয়ায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। খুনি ভুলে যায় যে তার মা আর নেই। শিয়ালদের সাথে পাল্লা দিয়ে ডাকতে থাকে পেঁচা। শ্মশানের চারদিক থেকে বেরিয়ে আসতে থাকে ইঁদুরের পাল। তারা খেতে শুরু করে ভিখারি ছেলের আধপোড়া দেহখানা। একপাল বাদুড় তাড়া করে নীলকমলকে। নীলকমল বুলান নদীর পাড় ধরে দৌড়াচ্ছে। নীলকমলের তার মায়ের কথা মনে পড়ছে। কেমন ছিল তার মা সে জানে না, কতক্ষণ দৌড়েছে সে তা জানে না নীলকমল। মন্দিরের সামনে এসে দেখে গ্রামের মেয়ে বউরা সব কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিক বোতল হাতে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তাতে যে কি আছে নীলকমল তা ঠিক ঠাউর করতে পারল না। কাল সূর্য ওঠার সাথে সাথে ফুলকেতু গ্রামের মানুষজন পালেদের আমবাগানে ভিড় করবে। থানায় মনোজ হাবিলদার ইন্সপেক্টর সাবন্য কুমার মণ্ডলকে খবর দেবে যে জৈবন রতন সুন্দরী মাথায় 5টা হলুদ গোলাপ নিয়ে আম গাছে হেলান দিয়ে মরে বসে আছে। আর এই সব যখন ঘটতে থাকবে, তখন ফুলকেতু গ্রামের মন্দিরের নিচে গোপন 51টা কঙ্কাল ভর্তি পাতাল ঘরের কোনো একটিতে মন্টুর মুন্ডু, আর কোনো একটিতে মন্টুর দেহখানা পচতে শুরু করবে।